একটি নববিবাহিত দম্পতি সৌম্যশেখর সাহু আর রিমা সাহু বিয়ের মাত্র 5 দিন পর নিজেদের বাড়িতে একে অপরের সাথে কথায় ব্যস্ত। তখনই বাড়ির কলিং বেলটা বেজে উঠল। সৌম্য দরজাটা খুলে দেখে যে একজন ডেলিভারি বয় একটা গিফটের প্যাকেট হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। ওনাদের চেনা কেউ বিয়ের গিফট পাঠিয়েছে। এক্সাইটেড হয়ে সৌম্য গিফট প্যাকেট খুলতেই একটা ভয়ঙ্কর আওয়াজে বাড়িটা কেঁপে ওঠে। প্যাকেটের ভেতরে একটা বোম ছিল, যা ফাটতেই সৌম্যর অন স্পট মৃত্যু হয়ে যায়। আর সৌম্যর বড় মা, যিনি সেই রুমেই বসে টিভি দেখছিলেন, তিনিও ঢলে পড়েন। রিমা সাহু একটু চোট পেলেও তিনি প্রাণে বেঁচে যায়। কিন্তু একজন নববিবাহিত দম্পতিকে কেই বা গিফটে বোম পাঠালো, আর এই বোমটা আনডিটেক্টেড কুরিয়ারের মাধ্যমে কি করেই বা পৌঁছালো? এই খুনের প্ল্যানিংয়ে কি সৌম্যর বউ রিমারও হাত ছিল? তো চলুন আমরা এই প্রতিশোধের কারণে করা খুনের ব্যাপারে আলোচনা করি, যা উড়িষ্যা পুলিশকে বিভ্রান্ত করে রেখে দিয়েছিল। কিন্তু তার আগে আমি আপনাদের আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাপোর্ট করার জন্য অনুরোধ জানাচ্ছি। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আবেদন রইল। তো চলুন শুরু করা যাক। উড়িষ্যার পাটনাগর শহরের নিবাসী ২৬ বছরের সৌম্যশেখর সাহুর ২২ বছরের রিমার সাথে ১৮ ফেব্রুয়ারি ২০১৮-তে বিয়ে হয়। রিসেপশন পার্টির ৩ দিন পর মানে ২৩ ফেব্রুয়ারিতে সৌম্য রিমার সাথে নিজেদের হানিমুনের প্ল্যানিং করতে ব্যস্ত ছিল। আর সেই সময়ই ঘরের কলিং বেলটা বেজে ওঠে। দরজাটা খুলতেই সৌম্য দেখে যে একজন ডেলিভারি এজেন্ট হাতে একখানা বড় পার্সেল নিয়ে দাঁড়িয়ে রয়েছে। পার্সেলটার মধ্যে সেন্ডারের নাম ছিল এসকে শর্মা, যিনি এই পার্সেলটা ছত্তিশগড় থেকে পাঠিয়েছে। সৌম্য একটু চিন্তা করে দেখলো যে ওর পরিচিত কেউই ছত্তিশগড়ে থাকে না। তখন ওর মনে হলো যে নিশ্চয়ই রিমার কোনো রিলেটিভ এই গিফটটা পাঠিয়েছে। ডেলিভারি এজেন্টটা সৌম্যকে বলে যে 2 দিন আগেও ও এই পার্সেলটা দিতে এসেছিল, যদিও বাড়িতে অনেক ভিড় দেখে পার্সেলটা না দিয়েই ও রিটার্ন চলে যায়। সৌম্য সেই পার্সেলটা নিয়ে বাড়ির ভেতরে চলে যায় আর নিজের স্ত্রী রিমাকেও এই ব্যাপারে জানায়। ঠিক সেই সময় সৌম্যর বড় মা 85 বছরের জেমামণি সাহু সেই রুমেই বসে টিভি দেখছিলেন। এত দূর থেকে বিয়ের গিফট আসতে সবাই উৎসাহিত হয়ে পড়ে। আর যেই সৌম্য গিফটের প্যাকেটটা খুলে, এক ভয়ঙ্কর বিস্ফোরণে পুরো বাড়িটা কেঁপে ওঠে। বিস্ফোরণের কারণে সৌম্যর আর ওর বড় মার অন স্পট মৃত্যু হয়ে যায়। আর কালো ধোঁয়ার মধ্যে দিয়ে রিমা কোনো মতে টলমলিয়ে বাড়ির বাইরে বেরিয়ে আসে। রিমার মুখ আর হাতের কিছু অংশ জ্বলে গেছিল। ও বাড়ির বাইরে এসে জোরে জোরে চিৎকার করতে করতে ঢলে পড়ে। প্রতিবেশীরা তৎক্ষণাৎ পুলিশকে খবর দেয়, আর কিছুক্ষণের মধ্যেই অ্যাম্বুলেন্স আর পুলিশ ওইখানে পৌঁছে যায়। চিকিৎসাকালীন ডক্টরসরা জানতে পারেন যে রিমার কিছু বডি পার্টস জ্বলার সাথে ওর কানের পর্দারও ক্ষতি হয়েছে। কিন্তু এখন প্রশ্ন হলো যে একটা বোম ২৫০ কিলোমিটার আনডিটেক্টেড কি করে পৌঁছে গেল? পুলিশ ইনভেস্টিগেশনে জানা যায় যে কুরিয়ারে লেখা এসকে শর্মা একটা ফেক নাম ছিল। আর এই পার্সেলটা পাঠানো হয় রায়পুরের স্কাই কিং সার্ভিস থেকে, যেখানে পুলিশ যেয়ে দেখে ওই অফিসে না তো সিসিটিভি ক্যামেরা ছিল আর না কুরিয়ার স্ক্যান করার মেশিন। এরপর পুলিশ মোটামুটি ১০০ জনের থেকে জিজ্ঞাসাবাদ করে, যদিও ওনাদের কিছু সঠিক প্রমাণ হাতে আসে না। তারপর সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট যখন সৌম্য আর রিমার ফোনগুলো ভালো করে চেক করে, তখন ওনারা একটা ফোন নাম্বার নোটিস করেন। ইনভেস্টিগেশন করে পুলিশ জানতে পারে যে সৌম্য আর রিমার এনগেজমেন্টের পরে এই নাম্বার থেকে সৌম্যকে একটা ছেলে ফোন করে বলে যে ও রিমার এক্স বয়ফ্রেন্ড, আর রিমা ওকে প্রতারণা করে সৌম্যর সাথে বিয়ে করেছে। এরপর পুলিশ যখন ছেলেটাকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা শুরু করে, ও স্বীকার করে যে ও সৌম্যকে ফোনটা করেছিল, কিন্তু ও পার্সেলের ব্যাপারে কিছুই জানে না। পরে পলিগ্রাফ টেস্ট করে পুলিশ এটা কনফার্ম হয়ে যায় যে ওই ছেলেটা সত্য কথা বলছিল আর ওর সৌম্যর খুনে কোনো হাত নেই। তাহলে সৌম্য আর জেমামণি সাহুর খুনের প্ল্যানিংটা কে করতে পারে? এইবার এই কেসটা সিবিআই এর হাতে তুলে দেওয়া হয়, আর এটা লিড করছিলেন
সেই সময়ের আইজি অরুণ বোথরা। 4 এপ্রিল 2018-তে বালাঙ্গীর জেলার পুলিশ স্টেশনে একটি বেনামি চিঠি এসে পৌঁছায়। চিঠিটাতে লেখা থাকে যে সেই বোমওয়ালা পার্সেলটা RK শর্মা না, বরঞ্চ SK সিনহা নামে কেউ পাঠিয়েছিল। এই চিঠিতে এও বলা হয়েছে যে সেই পার্সেলটা পাঠানোর পেছনে 3 জন মানুষের হাত আছে। চিঠি লিখনেওয়ালা বলে যে এই পার্সেলটা পাঠানোর পেছনে মেইন কারণ ছিল বিশ্বাসঘাতকতার প্রতিশোধ নেওয়া। চিঠিতে পুলিশকে রিকোয়েস্ট করা হয় যে পুলিশ যাদের ইন্টারোগেশন করার জন্য গ্রেফতার করেছে তাদের যাতে ছেড়ে দেয়, কারণ তাদের এই খুনে কোনো হাত নেই। চিঠিটা পড়ে অরুণ বোথরা বুঝে গেছিলেন যে এই চিঠিটা খুদ খুনি নিজেই লিখেছিল। কিন্তু এখন প্রশ্ন হলো, পার্সেলে তো SK শর্মা লেখা ছিল, তাহলে এই চিঠিতে RK সিনহা বলে কেন বলা হয়েছে? আইজি বোথরা এই কেসটাকে নানাভাবে সলভ করার চেষ্টা করতে থাকেন। এইভাবেই কিছুদিন পার করার পর একদিন সৌম্যর মা সংযুক্তা সাহু অরুণ বোথরাকে ফোন করে জানান যে উনি কিছু জরুরি তথ্য আইজির সাথে শেয়ার করতে চান। অরুণ বোথরা যখন সৌম্যর মার সাথে দেখা করেন, সংযুক্তা আইজিকে জানান যে উনি যখন চিঠিটা পড়েছেন ওনার চিঠি লেখার স্টাইলটা দেখে একজনের উপর সন্দেহ হয়। উনি বলে যে 2014-তে উনি পুঞ্জিলাল মেহেরকে রিপ্লেস করে জ্যোতি বিকাশ কলেজের প্রিন্সিপালের পোস্টটাতে নিযুক্ত হন। আর এই পুঞ্জিলাল মেহেরের লেখার স্টাইল আর এই চিঠি লেখার স্টাইলটা হুবহু ম্যাচ করছিল। ইংলিশ ডিপার্টমেন্টের প্রফেসর 46 বছরের পুঞ্জিলাল মেহেরকে প্রতিটা স্টুডেন্ট ওনার নলেজের জন্য খুব সম্মান করত। উনি সৌম্য আর রিমার বিয়েতেও উপস্থিত ছিলেন। কিন্তু সংযুক্তা সাহুর সন্দেহ প্রকাশ করার পর আইজি বোথরা একদিন হঠাৎ পুঞ্জিলাল মেহেরের বাড়িতে উপস্থিত হন। মেহেরের বাড়ি তল্লাশি করে পুলিশকে পাঠানো চিঠির কভার আর সফট কপি আইজি বোথরার হাতে পড়ে যায়। পুলিশ পুঞ্জিলালের বাড়িতে একটা আঠার শিশিও পায়, যা ফরেন্সিক টেস্টে কনফার্ম হয়ে যায় যে এই আঠাটা পুলিশকে পাঠানো চিঠির আঠার সাথে একদম ম্যাচ হয়ে গেছে। প্রফেসর মেহেরকে জিজ্ঞাসাবাদ করাতে প্রথমে তো উনি নিজেকে নির্দোষ দাবি করেন, কিন্তু যখন পুঞ্জিলাল মেহেরের কম্পিউটারের ডেটা রিকভার করা হয় তখন পুলিশের সামনে পুরো মামলাটা আয়নার মতো পরিষ্কার হয়ে যায়। কম্পিউটারের সার্চ হিস্ট্রি চেক করে জানা যায় যে প্রফেসর মেহের বেশ কয়েকদিন ধরেই ইউটিউবে বানানোর ভিডিওস দেখতেছিলেন, আর পুঞ্জিলালের ফোন হিস্ট্রি থেকে গান পাউডার আর অন্য বানানোর দরকারি সামগ্রী অনলাইন অর্ডার করারও রেকর্ড পাওয়া যায়। এরপর পুলিশ যখন একটু কড়াভাবে জেরা করা শুরু করে তখন পুঞ্জিলাল মেহের এটা স্বীকার করে নেয় যে উনি সেই বোমওয়ালা পার্সেলটা সৌম্যদের বাড়িতে পাঠিয়েছিল। প্রফেসর মেহের বলে যে সাল 2009-এ জ্যোতি বিকাশ কলেজের প্রিন্সিপাল পদে ওনার নিযুক্ত হওয়াটা মোটামুটি নিশ্চিত ছিল, কিন্তু ওনার আশায় জল ঢেলে হিস্ট্রি প্রফেসর সংযুক্তা সাহুকে প্রিন্সিপাল বানিয়ে দেওয়া হয়। এই ঘটনাটা প্রফেসর মেহেরের জন্য অনেক বড় এক ধাক্কা ছিল, আর উনি মনে মনে সংযুক্তা সাহুর থেকে প্রতিশোধ নিতে তৎপর হয়ে ওঠে। আর তারপরে যখন 2018-তে সংযুক্তা সাহুর ছেলে সৌম্য সাহুর বিয়ের ব্যাপারে উনি জানতে পায়, ঠিক তখন থেকেই প্রফেসর মেহের বদলা নেওয়ার ছক কষতে থাকে। পুঞ্জিলালকে যখন জিজ্ঞাসা করা হয় যে উনি সেই বোমটা সৌম্যদের বাড়ি পর্যন্ত কিভাবে পৌঁছায়, তখন প্রফেসর মেহের বলে যে উনি সেই পার্সেলটা নিয়ে প্রথমে কান্তাবাঞ্জি রেলওয়ে স্টেশন যায়, এরপর নিজের বাইকটা স্টেশনের বাইরে পার্ক করে একটা ট্রেনে চড়ে উনি রায়পুর চলে যান। রায়পুরে নেমে উনি স্কাইকিং কুরিয়ার সার্ভিসের অফিসে যান, যেখানে কোনো সিসিটিভি ক্যামেরা লাগানো ছিল না। ফের একটা মিথ্যে নামে সাইন করে উনি সেই পার্সেলটা সৌম্যদের বাড়ির অ্যাড্রেসে পাঠিয়ে উনি আবার নিজের জায়গায় ফিরে আসে। এপ্রিল 2018-তে পুঞ্জিলাল মেহেরকে গ্রেফতার করে ওনাকে পাটনাগড় সাব জেলে পাঠানো হয়, আর 6 মাস পর অগাস্টে এই কেসের চার্জশিটটা কোর্টে জমা করা হয়। এরপর একটানা 7 বছর ধরে এই কেসের ট্রায়াল চলার পর 28 মে 2025-এ বালাঙ্গীর কোর্টের অ্যাডিশনাল জাজ সোনালী পটনায়ক প্রফেসর পুঞ্জিলাল মেহেরকে যাবজ্জীবন কারাদণ্ডের সাথে 1,70,000 টাকা জরিমানা সাজা শুনান। কিন্তু কথা হলো, এমন একজন মানুষ যে একজন মার কোল খালি করে দিল,
এক নববিবাহিতা মেয়েকে সুখ ভোগ করার আগেই বিধবা করে দিল, এক জোয়ান ছেলেকে রঙিন ভবিষ্যতের স্বপ্ন গড়ার আগেই তাকে মৃত্যুদণ্ড দিল, তার কি এতটুকু সাজা কম হয়ে গেল না? আপনাদের মতামতটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।